পাকিস্তানের ভূমিকাটা আমি একটু জানতে চাইবো, যে ইসলামাবাদে কি আবার দ্বিতীয় শান্তি বৈঠকে কোনো রকম কোনো পথ খোঁজা হবে? দেখুন, এই একটা সিরিয়াস আলোচনা চলছিল, এর মধ্যে আপনি হঠাৎ করে পাকিস্তানের বিষয়টা আনলেন। আমরা শেষের দিকে হাসি ঠাট্টার ব্যাপারটা রাখলে ভালো হয়, মাঝখানের দিকটা আমরা একটু সিরিয়াস ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করি। পয়েন্টটা হচ্ছে, পাকিস্তানের মতো একটা বিষয় নিয়ে না, পাকিস্তান তো কোনো বিষয় না, একটা হিউমার। হিউমার সবসময় দেখবেন সিনেমার শেষে থাকলে খুব ভালো লাগবে, সবার একটা হ্যাপি এন্ডিং হবে। তার আগে আমি আপনাকে বলি, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প, তার কাছে এখন চারটে মূল চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ, তার ইকোনমিক যে ডাউনফল গুলো হয়েছে ইন মিডল ইস্ট, জিসিসি ইনভেস্টমেন্ট যেটাকে তারা বলতো, গালফ ইনভেস্টমেন্ট, সেইগুলো কি করে রিকভার করবে। দ্বিতীয় বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো তার যে এনার্জি লস গুলো হয়েছে বা এনার্জি রিজার্ভস এর লস গুলো হয়েছে, সেই লস গুলো কি করে তারা ভরপাই করবে। তৃতীয়, তার যে মিড টার্ম ইলেকশন আছে, সেই মিড টার্ম ইলেকশনে গোটা আমেরিকান রেসপন্স টুয়ার্ডস ডোনাল্ড ট্রাম্প, সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক না, সেটাকে কিভাবে রিকভার করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, গোটা পৃথিবীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ইমেজটা তৈরি হলো, সেই ইমেজটা কিভাবে ইঞ্জিনিয়ার হবে। এই চারটে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই চারটে বিষয়ের জন্য ওনারা একটা মুখের উপরে পর্দা তৈরি করতে চেষ্টা করছে। সেই পর্দাটা হলো ইসলামাবাদ টক্স। যে ইসলামাবাদ টক্সে মুনিরকে এবং শরীফকে, দুজনকে ডেকে এনে রীতিমতো একটা হিউমারাস পদ্ধতির মধ্যে দিয়ে একটা টক্স করানো হয়েছে, যার হোটেল বিল কে দেবে তার ডিসিশন এখনো হয়। কেন ইমাজিন, আমরা একটা সিরিয়াস, আমি কেন বললাম আপনাকে এটা একটা হিউমার, এটা আমরা কথা বলছি ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক সেকশনস গুলো নিয়ে, আর এখানে হোটেল বিল দেওয়ার কে দেবে তা ঠিক করেনি। পাকিস্তানকে কিভাবে ট্রিট করছে বুঝতে পারছেন আমেরিকা? তার মানে সেই পাকিস্তান আবার টক্স হবে, কে প্রথমটারই হোটেল বিল কে দেবে ঠিক করেনি, দ্বিতীয়টার কে দেবে, পাকিস্তান তো মারা যাবে। এই যে যে জায়গাটার কথা আপনি পারছেন? বলছেন, যে ভেন্যুটাতে আলোচনা হচ্ছিল, আপনি যেটা বললেন খানিকটা হিউম্যান মিশিয়ে, যেটা জানতে পারা যাচ্ছে সূত্র মারফত, যে সেখানে কোনো টেলিফোন অ্যালাউ ছিল না, অনেকটা আলোচনা হচ্ছিল, এবং সেই আলোচনাতে যারা অংশ নিয়েছিলেন হঠাৎ করে বেরিয়ে আসার পর জেডি ভান্সের কাছে একটা কল আসে, ফোন কল আসে, সেখান থেকেই সেই আলোচনা থেকে বেরিয়ে আসার পর, এবং তারপরই আলোচনাটা ভেস্তে যায়, এবং যেটা মনে করা হচ্ছে সেই ফোন কলটা এসেছিল ইসরায়েল থেকে। তাহলে কি ইসরায়েলের হস্তক্ষেপে এই আলোচনাটা এগোলো না? এই যে আপনি একটু আগে না, বলছিলেন যে সেই বৈঠকে কেন ইসরায়েলকে ডাকা হলো না, তাহলে কি সেইভাবে ফায়দাটা তুললো ইসরায়েল? দেখুন, ইসরায়েলের আলোচনাটা ভেস্তে যায় ইসরায়েলের কারণে কি কারণে না, সেটা আমি আপনার দুজনের কাছে ধোঁয়া, কিন্তু এইটুকুনি আমি আপনাকে বলতে পারি, যদি সেটা হয় অবাক হওয়ার কিছু নেই। কারণ ইসরায়েল তো নিজের ইন্টারেস্টটা দেখবে, দেখবে নাকি, দেখা কি ন্যাচারাল নয়, দেখা তো অবশ্যই। উচিত। কেন উচিত নয়, নিশ্চয়ই দেখবে। দ্বিতীয় জিনিসটা আমি আপনাকে যেটা বলছি, 10টা পয়েন্টার যেটা ইরান দিয়েছিল, সেই 10টা পয়েন্টারের মধ্যে যে বারবার আমি যে পয়েন্টটাকে হাইলাইট করার চেষ্টা করছি, যে দুটো পয়েন্টকে, একটা হচ্ছে নিউক্লিয়ার প্র্যাকটিস টু কন্টিনিউ, মানে যদি কোনো নিউক্লিয়ার প্র্যাকটিস থেকে থাকে সেটাকে ইরান কন্টিনিউ করবে। এবং আরেকটা জিনিস যেটা খুব ভাইটাল, সেটা হলো সেন্স অফ কম্পেনসেশন। আমি কম্পেনসেট করব, মানে কম্পেনসেট করার জন্য আমারও তো পয়সা করে থাকতে হবে। আমি একটা লোককে উদুম ঠেঙালাম, মুখ চোখ ফাটিয়ে দিলাম, হাড় করে ভেঙে দিলাম, সে তো আমার মাথা গরমে করে দিলাম, আমার গায়ে জোর আছে, আমি পিটিয়ে দিলাম। কিন্তু তারপরে সেই লোকটা যদি বলে আমার হসপিটালের পুরো ফিসটা আপনি দেবেন, তো সেটা যদি দেওয়ার আমার আর্থিক ক্ষমতা না থাকে, তাহলে আমি কি তার সাথে শান্তি চুক্তিতে যাব? তাহলে আমি তাকে কি দিয়ে চুপ করাবো বলুন? আজকে আমি আপনাকে বলছি, একটা আমি মিলিটারি জার্নাল পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে সিরিয়ায়, লিবিয়ায় এবং ইরাকে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলোকে তো রিস্টাবলিশমেন্ট করতে হচ্ছে। আজকে ওখানে কোনো রকমে হলেও দেশটা চলে, এই কোনো রকমে হয়েও দেশটা, ইভেন ইভেন ইন ইন আফ্রিকা অলসো, আমি নোট করে রেখেছি, সেই সব জায়গায় প্রতিটা টেন্ডার ভ্যালু ইজ লাইক 17 টাইমস অফ ইটস রিয়েল ভ্যালু। মানে ধরুন একটা বাড়ি তৈরি করতে 100 টাকা লেগেছিল, সেটা এখন 1700 টাকা লাগছে। সেম বাড়ি তৈরি করতে, সেম সাইজ, সেম শেপ। বুঝতে পারছেন? মানে যুদ্ধ ধ্বংস হওয়ার পরে দিস ইজ দ্য রিহ্যাবিলিটেশন কস্ট। তার মানে আজকের ডেটেই যে কম্পেনসেশনটা দিতে হবে, সেই কম্পেনসেশনটা তো যে খরচাগুলো হয়েছে বা যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, তার কম্পেনসেশনটা দিতে হবে, তাই না? তো ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার 17 টাইমস ভ্যালু দেওয়ার অবস্থায় আছে আমেরিকা। শুধু তাই নয়, আরেকটা কথা ভেবে দেখুন, যদি ধরুন ইরানকে কম্পেনসেট করে দিল আমেরিকা, আমি তর্কের খাতিরেই ধরলাম কম্পেনসেট করে দিলাম, সৌদি আরবে মেনে নেবে তার যে ক্ষতিগুলো হয়েছে সেটা তাহলে কি হলো?
যে ক্ষতিগুলো ইতে হয়েছে, বাহরাইনে হয়েছে, সেখানে ছেড়ে দেবে। যে ক্ষতিগুলো দোহায় হয়েছে, কাতারে হয়েছে, সেটা কেন ছেড়ে দেবে? যে ক্ষতিগুলো বাকি দেশগুলো হয়েছে, ইয়েমেনে হয়েছে, তারা কেন ছেড়ে দেবে? সেই কস্টগুলো যদি আমেরিকাকে সত্যিকারের বহন করতে হয়, আমেরিকার ইকোনমি দুদিনে ধসে পড়বে। এবং তার জন্যই এই পিস টকটা কোনোদিন সাকসেস পাবে না। এটা আপনাকে আমি ডে ওয়ান থেকে এই জন্য বলেছিলাম। তাহলে এটা শেষ হবে ফিজিবিলিটি কি নেই। করে? যদি আপনি যেটা বলছেন যে পিস টকটা আমেরিকা ব্যাকফুটে যাবে। আমি বলছি আমেরিকা ব্যাকফুটে যাবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে। হুম আমেরিকা পিঠ বাঁচাবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে যে যাও ছেড়ে দিলাম। হুম কিচ্ছু ছাড়েনি। নিজে হেরে গেছে। নিজে হেরে গেছে, বাজেভাবে বিপদগ্রস্ত, নিজের আর কিছু নেই। ওয়ার্ল্ড পোডিয়ামের চাপে আমেরিকা ব্যাকফুটে যাবে এবং ব্যাকফুটে গিয়ে আমেরিকা এমন একটা ন্যারেটিভ তৈরি করবে যে আজই বিরাট বড় দয়া করে দিল ইরানের উপরে। আমি আপনাকে বলছি আমেরিকার সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ইজ নট ইরান, ইজ নট ইসরায়েল, বাট ইটস ওন পলিটিক্যাল কন্ডিশন। আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি ভীষণ খারাপের দিকে যেতে চলেছে এবং সেই খারাপের দিকে যাওয়াটা কোনো না কোনো ভাবে আমেরিকাকে কাঁপিয়ে দেবে। এই যে কাঁপিয়েটা দেবে, এই কাঁপানো থেকে তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঠিক। আমি এইখানটা থেকে আপনার কাছে জানতে চাই যে চায়না তো সরাসরি বলেই দিয়েছে বেশি নাক গলাতে আসলে আমেরিকার ভালো হবে না। তাহলে কি Correct. এই আমেরিকার এই হাতটা ইরানের কাছে নয়, রাশিয়া বা চায়নার কাছে? দেখুন, আমি আবারও বলছি, তাহলে রাশিয়া কেন এবং আরেকটা চায়না ইরাক হলো না? তাহলে ইরান কেন আরেকটা ইরান হলো, ইরাক হলো না বা আরেকটা আফগানিস্তান হলো না? কারেক্ট। আমি আপনাকে এক লাইনে বলছি, এক লাইনে প্রথম উত্তরটা শুনুন। ইরাক কেন হলো না তার কারণ হচ্ছে দেশটা ইরান। ইরান কিন্তু এমন একটা দেশ যেটা ইসলামিক দেশগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ। শুধু তাই নয়, একটা জিনিস জানবেন, এমন একটা দেশ যেটা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড। আমি আবারও বলছি, বারবার বলছি, ইরান কিন্তু হঠাৎ করে আক্রমণ হয়নি। ইরান ওয়েল প্রিপেয়ার্ড ছিল, একদম তৈরি ছিল যে আমায় তুমি এভাবে মারবে, আমি তোমায় এভাবে আঘাত করব। ইভেন আমেরিকা যখন রমজান মাসে আক্রমণ করে, তখন আমেরিকার প্রথম দুটো প্ল্যান এটাই ছিল যে ইরান রিটালিয়েট করতে পারবে না সৌদি আরবিয়া, ওখান থেকে আমরা ফ্লাইট ওড়াবো, উড়িয়ে উড়িয়ে ইরানকে ধ্বংস করে দেবো। ব্যাপারটা ওরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে এই এয়ারবেস গুলোতে রমজান মাসে ইসলামিক এয়ারবেসের উপরে অ্যাটাক করবে না, ইসলামিক দেশগুলোর উপরে অ্যাটাক করে দেবে। ইরান আমেরিকাকে প্রতি পদে সারপ্রাইজ করেছে। ইরান আমেরিকাকে প্রতি পদে প্রিসাইজ অ্যাটাকের মধ্যে দিয়ে ইকোনমিক লস এনে দিয়েছে এবং এমন লস এনে দিয়েছে যে আমেরিকার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তো ফেল করেইছে। আমেরিকার ইমেজটাকে গোটা পৃথিবীর সামনে এতটাই খারাপের দিকে গেছে যে আমেরিকার পরম বন্ধু নেটো সে ব্যাকফুটে গেছে। আমেরিকার পরম কাছের লোক ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাকফুটে গেছে। G7, G20 কেউ সাপোর্ট করেনি আমেরিকাকে। নেটো তো বললামই প্রথমেই, কেউ সাপোর্ট করেনি। এবং এরা সবাই বুঝে গেছে একটা কথা ডাউন দ্য লেন, যে এই ইকোনমিক লসটা আমরা কেন বহন করব। কোনো একটা আমেরিকান প্রেসিডেন্ট রাগ দেখানোর জন্য কোনো একটা নিরীহ দেশকে যদি কোনো একটা অজুহাত দিয়ে অ্যাটাক করে, আমরা কেন সেই দেশটিকে আমরা কাউন্টার অ্যাটাক করতে